সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। আয়োজকদের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে 1 কোটিরও বেশি মানুষ এবং শতাধিক দেশের প্রতিনিধি এই শোকানুষ্ঠানে অংশ নেবেন। ইতিমধ্যে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রথম দিনে 40 দিনের যুদ্ধ এবং গত বছরের 12 দিনের সংঘাতে নিহতদের স্বজনরা উপস্থিত হয়ে খামেনিকে শেষ বিদায় জানান। দ্বিতীয় দিনটি বিদেশি প্রতিনিধি ও বিভিন্ন দেশের সরকারি বেসরকারি প্রতিনিধি দলের জন্য নির্ধারিত ছিল, যেখানে বহু দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। কয়েক দিন ব্যাপী এই কর্মসূচি ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত হবে। আজ, আগামীকাল ও সোমবার তেহরানে শোকানুষ্ঠান চলবে। মঙ্গলবার পবিত্র নগরী কোমে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বুধবার ইরাকে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মাশহাদে নিয়ে গিয়ে দাফন করা হবে। শেষকৃত্যে শুধু খামেনির মরদেহই নয়, হামলায় নিহত তার মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং 3 বছর বয়সী নাতনির মরদেহ অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেছেন, খামেনির শেষকৃত্যের সময়সূচি অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে। তার মতে, এটি মুহাররম মাসের প্রথম দশক ও ইমাম হোসেইনের শাহাদাতের স্মৃতির সঙ্গে সম্পর্কিত একটি বার্তা বহন করছে। তিনি বলেন, ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানানো নয়, বরং বিশ্বের শিয়া অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া যে আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে তারা ইমাম হোসাইনের শাহাদাতের ধারাবাহিকতার অংশ হিসেবে উপস্থাপন করতে চায়। একই সঙ্গে শেষকৃত্যে অংশ নেওয়া বিপুল জনসমাগম ও বিভিন্ন স্থানে প্রতিশোধের আহ্বান ইরানের বর্তমান রাজনৈতিক ও সামাজিক আবহকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী হরমুজ প্রণালীতে অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো বিদেশি শক্তির সামরিক প্রদর্শনীর মঞ্চ নয় এবং এখানে যে কোনো সামরিক দুঃসাহসিকতার পরিণতির দায় সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদী ফ্রান্স ও ব্রিটেনের সাম্প্রতিক অবস্থানের প্রতিক্রিয়ায় বলেন, হরমুজ প্রণালী অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর সামরিক প্রদর্শনের স্থান নয়। তিনি জোর দিয়ে বলেন, প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উপকূলীয় রাষ্ট্রগুলোর এবং এক্ষেত্রে ইরান একটি শক্তিশালী শক্তি হিসেবে নিজের ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব উপকূলীয় রাষ্ট্রগুলোর হাতে। যারা সংকট সৃষ্টি করবে তাদের সামরিক দুঃসাহসিকতার পরিণতির দায়ও তাদেরকে নিতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা। গরিবাবাদের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান বারবার দাবি করে আসছে যে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা রক্ষায় তাদের সার্বভৌম ভূমিকা রয়েছে এবং বাইরের শক্তিগুলোর সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় হরমুজের নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ইরানের সাম্প্রতিক এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের সময় পাকিস্তান সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার তেহরানে শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে সফররত পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে কালিবাফ পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের তেহরান সফরকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় পাকিস্তানের জনগণ ও সরকার যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে তা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বেরই প্রমাণ। তিনি বলেন, আমরা পাকিস্তানের জনগণ ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। সুখে দুঃখে পাকিস্তানের জনগণ আমাদের প্রকৃত বন্ধু। জবাবে গিলানি শহীদ আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, অতীতে রুহুল্লাহ খোমেনি এর জানাজায় অংশ নিতে তিনি প্রথম তেহরান সফর করেছিলেন এবং পরে জাতীয় পরিষদের স্পিকার, প্রধানমন্ত্রী ও অন্যান্য দায়িত্ব পালনকালে বহুবার ইরান সফর করেছেন। গিলানি ইরানের সংগ্রাম ও কূটনৈতিক সাফল্যের প্রশংসা করে বলেন, তিনি ইরানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং ইরানের অগ্রগতির সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, ইরানের পার্লামেন্ট ও পাকিস্তানের সিনেটের মধ্যে সহযোগিতা জোরদারের যথেষ্ট সুযোগ রয়েছে। জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের কর্মকর্তাদের নিয়মিত পারস্পরিক যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বৈঠকে উভয় পক্ষই রাজনৈতিক, সংসদীয় ও জনসম্পৃক্ত সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গাজায় যুদ্ধ শুরুর 1000 দিন পূর্ণ হয়েছে 3 জুলাই। এই সময়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নজিরবিহীন মানবিক বিপর্যয় এবং অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। তবুও সংঘাতের মূল রাজনৈতিক প্রশ্ন, ফিলিস্তিনের ভবিষ্যৎ ও আত্মনিয়ন্ত্রণের অধিকার এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধকে সম্পূর্ণভাবে দমন এবং ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার যে লক্ষ্য ছিল তা অর্জিত হয়নি। গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলেও ফিলিস্তিনি জনগণের জাতীয় পরিচয়, ঐতিহাসিক স্মৃতি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা অটুট রয়েছে। এই দীর্ঘ সংঘাত ইসরায়েলের নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি সামরিক প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সামরিক সক্ষমতা বজায় থাকলেও সেই শক্তিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সাফল্যে রূপান্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন এবং নাগরিক সমাজের আন্দোলনে গাজা যুদ্ধ ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগও জোরালো হয়েছে, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে। 1000 দিনের এই যুদ্ধ ফিলিস্তিন প্রশ্নকে শুধু একটি আঞ্চলিক সংঘাত হিসেবে নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, ন্যায় বিচার এবং আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী নতুন গুরুত্ব দিয়েছে। বিভিন্ন দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, বিক্ষোভ এবং জনমতের গঠনের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সব মিলিয়ে এই যুদ্ধ দেখিয়েছে যে কেবল সামরিক শক্তি দিয়ে ইতিহাস, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার মতো গভীর রাজনৈতিক বাস্তবতাকে মুছে ফেলা যায় না। দীর্ঘমেয়াদে রাজনৈতিক সমাধান, বৈধতা এবং ন্যায়ভিত্তিক শান্তি টেকসই সমাধানের মূল ভিত্তি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ তেহরানে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শহীদ ইসলামী বিপ্লবের নেতা সাইয়েদ আলী খামেনির স্মরণানুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে আসা মেদভেদেভের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের প্রতি সমর্থন এবং রুশ সরকার ও জনগণের সমবেদনার জন্য মস্কোকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়া এবং বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও ট্রানজিট খাতে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্স এবং ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান। বৈঠকে মেদভেদেভ সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূল নীতির লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি দাবি করেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকেও দুর্বল করছে। মেদভেদেভ আরও বলেন, সংকটের সময় ইরানের জনগণের ঐক্য ও সংহতি দেশটির স্থিতিশীলতা ও শক্তি অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ইরানের বৈধ অধিকার ও স্বার্থের পক্ষে রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি একতরফাবাদের বিরোধী দেশগুলোর প্রতি বর্তমান বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিএস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।